সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম ২১ এবং রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রয়েছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক যুবদল সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। শুরু হলো মাসব্যাপী অমর ২১ গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রক্তের বিনিময়ে পাওয়া অহংকারের বাংলা ভাষা সর্বস্তরে চালুর তাগিদ। শেরপুরের নালিতাবাড়ির পাহাড়ে অভিযান চালিয়ে বিমান বিধ্বংসী ২,০০০ গোলা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, তবে উৎস সম্পর্কে এখনও জানে না র্যাব। সন্দেহজনক গতিবিধির কারণে গুলশান থেকে পাকিস্তান দূতাবাসের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারী আটক, থানায় কয়েক ঘন্টার বৈঠকের পর মুক্ত। সারা দেশে SSC ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ১৬.৫ লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং দ্বৈত নাগরিকত্বের সুযোগ সম্প্রসারিত করে নাগরিকত্ব আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, আওতার বাইরে থাকবে সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার। আমরা শিরোনামগুলো দেখলাম। আমি আলোচনা শুরু করব জনাব খালিদ মাহমুদ চৌধুরী আপনাকে দিয়েই। আমরা আজকে থেকে শুরু হয়েছে আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে প্রতি বছরের মতো এবারও অমর ২১ গ্রন্থ এবারও তার ব্যতিক্রম হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গ্রন্থমেলার উদ্বোধন করেছেন। আর আমরা একটা জিনিস দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মেলার আয়োজন বলেই মেলা উপলক্ষে রাষ্ট্র বা সরকার প্রধানদের আগমনকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রস্তুতি থাকে, একটা সাজ রব থাকে। সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা স্বাগতম ব্যানার নিয়ে আসার পথে দাঁড়ান, স্বাগত জানান। আর অনুষ্ঠান স্থল থেকে অনেক দূরে দোয়েল চত্বর বা আরও যদি ওদিকে পেছনে যাই, হাইকোর্ট বা চানখারপুল মোড়ে হয়তো বিরোধী দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা থাকেন। কালো পতাকা মিছিল করার জন্য অথবা ঝটিকা মিছিল করার জন্য ফাঁকে যদি একটা করা যায় পুলিশের, তার আমরা এটা দেখেছি এরশাদের স্বৈরশাসনে যেমন দেখেছি, আমরা ৯০-এর পরে যে সংসদীয় গণতন্ত্রের যাত্রা হলো তখনও দেখেছি। সবসময় এটা দেখে এসেছি যে এই ধরনের একটা হয় আমাদের এই অমর ২১ গ্রন্থমেলাকে কেন্দ্র করে। কিন্তু লক্ষণীয় যে বিগত ২টা বছর ধরে এটা দেখা যাচ্ছে না, শুধু আমরা দেখছি শুভেচ্ছা স্বাগতমের মিছিল। এই রাজনীতির এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আপনি শুধু আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের মহান ভাষা দিবস মাসের যে প্রথম দিন, আমি প্রথমে ভাষা শহীদদের স্মরণ করছি। তারই ধারাবাহিকতা আমাদের যে সংগ্রাম শুরু হয়েছিল সেখান থেকেই আমাদের উৎপত্তি এবং পরবর্তীতে আমাদের স্বাধীন হয়েছে। আজকে আপনি যে কথাটি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে ২১-এর এই যে বই মেলা তিনি উদ্বোধন করেছেন, এবং এই বইমেলাকে ঘিরে আমি প্রায় ১টার দিকে আমি গিয়েছিলাম সেখানে সভামঞ্চের কাছে। তখন থেকে দেখছি যে আমি একটা বিরাট সাজ একটা উৎসবমুখর পরিবেশ, চারিদিকে সবাই খুব ব্যতিব্যস্ত এবং সবার মধ্যে মানে একটা আনন্দের ছোটা যে বইমেলা আবার ঘুরে এসেছে ১ বছর ঘুরে, এবং এই যে 1 মাস ব্যাপী চলবে এটা হয়েছে। এবং আপনি শুধু যেটা বললেন যে এখন আপনি আর ওই কালো কাপড় বা এইসব দেখছেন না, প্রথম দিনে একটু দেখা যেত আর কি। শুধু এই জায়গাটায় না, আমরা অনেক পরিবর্তন ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আপনি জানেন যে একটা সময় ছিল যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুলির আওয়াজ না শুনলে ঘুম আসতো না, যে এখনো গুলি আওয়াজ হয়নি তার মানে ঘুমানোর সময় হয়নি। আবার গুলির আওয়াজ শুনে আবার ঘুম ভাঙতো, এগুলো কিন্তু এখন নাই। এখন কিন্তু অনেক মানে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি ক্যারিয়ারের দিকে অনেক বেশি মনোযোগী হয়ে গেছে। যে আমরা যে কথাটা বলছি যে
সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে লাগবে। আমার মনে হয় যে আমাদের ছাত্ররা সেইভাবে নিজেদেরকে তৈরি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমরা কিন্তু এটার লক্ষণ দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে। বাংলাদেশের প্রত্যেকটা সূচকেই কিন্তু মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনোটাই কিন্তু আমাদের পিছনের দিকে নাই। আমরা দারিদ্রতাকে জয় করেছি, আমরা এই দারিদ্রতাকে সহনশীল পর্যায়ের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের মান বেড়েছে, শিক্ষার মান বেড়েছে, বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাইরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তৃতি ঘটেছে এবং মানুষের মধ্যে একটা দেখা যায় যে রিক্সা চালায়, যে হচ্ছে কামার কুমার, যারা ইভেন আমরা তো দেখলাম তো এবার হরিজন বা দলিত সমাজের যারা ছেলেপেলে তারাও ইউনিভার্সিটি পর্যায়ে মেডিকেলে ভর্তি হচ্ছে। এই যে একটা অগ্রসমান একটা চিন্তা ভাবনা, দেশকে এগিয়ে নিতে হবে, এই জিনিসটা আমার মনে হয় আমাদের এই মানে কাজ করছে। সেই কারণে আমরা এইটা কি এইভাবে দেখা যায় না যে সবকিছু আছে কিন্তু বিরোধী কণ্ঠটা নেই? বিরোধী কণ্ঠ আপনি যখন এগিয়ে যাবে, আপনার বিরোধী পক্ষ যেই বিষয়গুলো নিয়ে বিরোধী পক্ষ কথা বলছে, অনেকগুলো আছে স্যাটেল ম্যাটার, তো এগুলো নিয়ে কি কথা বলার প্রয়োজন আছে বা দরকার আছে, বা এই বিতর্ক কি তৈরি করার দরকার আছে? দরকার নাই। কিন্তু তার মানে বুঝতে হবে বিরোধী পক্ষের মানে সঠিক মানে যেই রাজনীতিটা করা দরকার সেই রাজনীতি করার মতো সেরকম কোনো স্পেস তারা খুঁজে পাচ্ছে না বলে স্যাটেল ম্যাটারগুলো নিয়ে কিন্তু এখন আমি আসবো বিরোধী দলের কাছে। স্যাটেল ম্যাটার যেটা বলা হচ্ছে, স্যাটেল ম্যাটার অনেক কিছু সেটেল হয়ে গেছে বলেই আপনারা এখন কথা বলছেন না বা আসছেন না বা আমরা দেখছি না। আমরা আজকে একটা ছোট্ট নমুনা দিলাম, তো এই নমুনার প্রেক্ষিতে আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন বা বলবেন? না, আপনাকে ধন্যবাদ। ২১-এর যে আমাদের চেতনা বা উজ্জীবনী শক্তি যেটা স্বাধীনতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত গড়িয়েছে, এই জন্য ২১ আমাদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যময় শব্দ এবং এই ২১ মানে মাথা নত না করা, এটা সার্বজনীন শব্দ। জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদের মতো এই কথাটি নিয়ে কোনো বিতর্ক নেই। সেজন্য সশ্রদ্ধ সালাম ২১-এর অবদান এবং সেখানে শহীদ যারা তাদেরকে এবং যারা সংগঠিত করেছেন সবাইকে। তবে এই বাংলা ভাষার আন্দোলনের বিষয়ে আমাদের চেয়ে কিন্তু আরও একটি বড় অবদান আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। আমরা অনেকেই জানি যে আসামের শিলচরে বঙ্গভবন আছে, একটি বড় ভবন, এবং সেটার নাম করা হয়েছে বঙ্গভবন। এবং আসামে এই বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে 1976 থেকে 1981 পর্যন্ত এই 6 বছরে সেখানে 36 জন প্রাণ হারিয়েছে বিভিন্ন সময়। এবং তাদের স্মৃতি রক্ষার্থেই সেখানে যে বঙ্গভবন করা হয়েছে, সেখানে বাংলা ভাষার এই আন্দোলন, বাংলা ভাষাকে নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করার জন্য আন্দোলনের অনেক স্মারক ব্যাপার সেখানে স্থান পেয়েছে। আমাদের এইখানে ২১কে নিয়ে যেভাবে আরও সমৃদ্ধ ভাণ্ডার গড়ে তোলা উচিত ছিল, সেই জায়গাটায় আমাদের সকলেরই কম বেশি ব্যর্থতা আছে। ওই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে নজর দিচ্ছি না। তবে প্রশংসনীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে বইমেলাকে ঘিরে একটা প্রাণের উচ্ছ্বাস জেগে ওঠে। আজকেও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কালো পতাকার মিছিল হয়েছে একটু দূরে, যেটা হয়তো ইলেকট্রনিক মিডিয়ায় আসেনি, কিন্তু পত্রিকার কল্যাণে হয়তো কালকে আপনারা দেখতে পাবেন, আমরা জানতে পারবো। এগুলো চিরাচরিত একটি প্রথা হয়ে গেছে। এই প্রথা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আমি মনে করি। কারো না কারো এটা শুরু করা উচিত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে যে কলকাতাও এখন বইমেলা হচ্ছে, বাংলাদেশের বাইরে প্রবাসীরা যেখানে আছেন সেখানেও ২১কে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। শহীদ মিনার হয়েছে লন্ডনে, শহীদ মিনার হয়েছে নিউ ইয়র্কে, এমনকি ওয়াশিংটন ডিসিতেও, কানাডায় অটোয়ায় হয়েছে, আমরা জানি অনেক জায়গায়। এটা আমাদের জাতীয় গৌরবের বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা এমপি সাহেব বলার চেষ্টা করলেন যে গুলির শব্দ নাই বা কিছু নাই, গুলির শব্দ তো না থাকাই স্বাভাবিক, কারণ কবরের নীরবতা যেখানে বিরাজ করে সেখানে তো গুলির শব্দ পাওয়ার কোনো কারণ নেই। পিটিএ আমাদের সাবেক ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। মুমূর্ষু অবস্থায় সেখানে রক্তাক্ত আহত অবস্থায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপরে তো হলগুলোতে কোথাও কোনো বিরোধী ছাত্র সংগঠনের কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। তো নিজেদের মধ্যে তো গুলির বিষয় লাগে না, ভাগাভাগি করে নিলেই হয়, সেই জন্য নেই। আর শিক্ষার মান বেড়েছে বা অন্যান্য যেগুলো উন্নয়নের সূচকগুলো বেড়েছে, এগুলোর দাবিটা পুরোপুরি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এ প্রসঙ্গে আমি শুধু আপনাকে একটি বলবো যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা নামে যে প্রতিবেদনটি বের হয় নিয়মিত, সে অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে 2015-তে বলা হয়েছে যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি সরকার তাদের আমলে অর্থনৈতিক উন্নয়নের যে প্রচেষ্টা করেছেন তারই সুফলের একটি বড় প্রাপ্তি বর্তমানে আমাদের সামনে উপস্থিত হয়েছে।
অর্থাৎ এটা একক কারো জাদুর কাঠির স্পর্শে 5 বছর 6 বছরে হয়ে যায় নাই। সব সরকারের এখানে অবদান আছে, বিএনপির আছে, এর আগে আওয়ামী লীগ ছিল তাদের আছে, পরবর্তীতে আবার বিএনপি এসেছে তাদের আছে, সবার কম বেশি আছে। সুতরাং সেটা তো আমাদের সবার জাতীয় গর্ব। এটা ভাগ করে শুধুমাত্র নিজেদের কৃতিত্ব নেওয়ার মধ্যে মানসিকতাটা একটু অতি উৎসাহী বলে আমার কাছে মনে হয়। আর শিক্ষার মান বেড়েছে যে কথাটি বলেছেন উনি, এই সরকার, আমি এখানে যেহেতু আপনি এটা কথা বলেন একা নেওয়ার দরকার নেই, কিন্তু আমরা দেখি যে এই সরকার যখন বিশেষ করে বিদ্যুতের কথা বলে তখন কিন্তু আপনাদের ওই সময়কার তুলনাটা দেয় 2001 থেকে 2006 সময় বিদ্যুতের কি অবস্থা ছিল, এবং আমরা সবাই জানি যে বিদ্যুতের চরম অবস্থা ছিল। এখন সরকার যখন দেয় তখন কিন্তু মানুষ একটু বুঝতে পারে যে না, দুইটার মধ্যে তফাৎ আছে। না আছে তো, জি নিঃসন্দেহে, আমি তো তাই বলি। আপনাকে এ প্রসঙ্গে আমি একটু ছোট্ট উদাহরণ দিই। মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে অন্য সব বাদ দেন আপনি, অমর্ত্য সেনের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ অনেক ধাপে এগিয়ে ভারতের চেয়ে, ভারতের মতো একটা বড় দেশের চেয়ে। হ্যাঁ, কিছু কিছু সূচকে। সেই সূচকটার মধ্যে যদি একটি মাত্র উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করি, যে বেগম খালেদা জিয়া প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং নারীদের শিক্ষার ব্যাপারে অগ্রগতির একটি বড় উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি এটাকে সাস্টেন করেছেন। আবার শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবসর ভাতা, বয়স্ক ভাতা এরকম একটি প্রথা চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী হয়ে সেটাকে সাস্টেন করেছেন। তার মানে কি, ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। আপনি ক্রিকেট যদি দেখেন, ধারাবাহিকতা কিন্তু সেখানে চলে আসছে। আর বিদ্যুতের ব্যাপারে সুনির্দিষ্ট করে যেটা বললেন, বিদ্যুতের ব্যাপারে আমাদের সময় জটিলতা থাকার কারণেই আমরা এটা পারি নাই। বরং সেটা নিয়ে অনেক যে অপবাদগুলো দেওয়া হয়েছে, যে 20,000 কোটি টাকা এখান থেকে অপচয় করা হয়েছে, দুর্নীতি হয়েছে, সেখানে দেখা গেছে বাজেটে ছিল সর্বসাকুল্যে 13,000 কোটি টাকা, অথচ অপবাদটা দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা শুধু চুরি হয়েছে। আমরা পারিনি, এটা হচ্ছে বড় কথা। এখন যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে পারিনি। তবে এই কুইক রেন্টাল পদ্ধতিতে যদি আমরা যেতাম, যেটা নামে কুইক কিন্তু অনেক দীর্ঘস্থায়ীভাবে চলছে, এটার মাসুল যে কি পরিমাণে দিতে হচ্ছে সেই হিসাবটা যখন করতে যায় তখনই কিন্তু এই বেতন বাড়ানোর প্রশ্ন আসে, তখনই টাকশাল থেকে টাকা ছাপানোর প্রশ্ন আসে। উভয় দিকে এটার সংকট আছে। বাট ফ্যাক্টস রিমেন যে হ্যাঁ, বিদ্যুৎ অবস্থার উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জি, তো আমি যেটা বলছি, আর সেটেল ম্যাটারটা বলে আমি একটু ছোট্ট করে ছেড়ে দিই। সেটেল ম্যাটারটা হচ্ছে যে জিনিসটা আমার কাছে সেটেলড, সেটা আপনাদের 3 জনের কাছে আনসেটেলড হতে পারে, অথবা এর মধ্যে থেকে কেউ কেউ আবার বলতে পারেন যে না, এটা সেটেলড, ইট ইজ অলরেডি সেটেলড। সেটেল মানে ইতিহাসের কোনো বিষয় কখনো সেটেলড হয় না। কারণ ইতিহাস যদি মন মতো রচনা করার চেষ্টা করা হয় সেখানে ভিন্ন মত থাকেই, এবং সেই ভিন্ন মতের প্রসঙ্গ নিয়ে যদি উচ্চবাচ্য না করেও সাধারণভাবেও কেউ কিছু বলেন, সেটাকে খুঁচিয়ে উচ্চবাচ্য করতে গেলেই তখন সেটেল আনসেটেলের প্রশ্ন আসে। তো আমার এখানে বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে জাতীয় যে বিষয়গুলো আমাদের আছে, বিশেষ করে জাতীয় গৌরবের যে বিষয়গুলো আছে, সেইগুলোকে নিয়ে বিতর্ক কোনো পক্ষ থেকেই না হওয়া ভালো। কেউ যদি ভুলক্রমে কোনো কিছু বলেও থাকেন, সেইটা নিয়ে বিশাল আকারে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে সব রকম মেশিনারি নিয়ে, এই মানসিকতাটা থাকা ভালো না। জি। জাকারিয়া কাজল, জানা জাকারিয়া কাজল, কি বলবেন আপনি? আমরা আমি 21কে ঘিরেই রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করছি, এবং যেটা আমি বললাম সেটার প্রেক্ষিতে যদি আপনি শুরু করেন প্রথমে। ধন্যবাদ। ভাষা শহীদ স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করছি। আলাল ভাই কিন্তু বলেছেন যে দূরে একটা মিছিল হয়েছে, ছাত্র, যেটা আমরা ভাবছিলাম যে হয়নি, সেটা কালকে দেখা যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যে বইমেলা কি বাঙালির প্রাণের মেলা, এখানে দল মত নির্বিশেষে সবাই যায়। তো জাতীয় উৎসবগুলোতে যদি আমরা এক হতে পারি, বা এক যে আলাল ভাইয়ের কথা আমি যেটা বুঝলাম যে মানসিকতার কিঞ্চিত পরিবর্তন হচ্ছে, তো এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং সংকটগুলিতেও যদি আমরা একইভাবে অ্যাক্ট করতে পারতাম তাহলে তো বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের অনেক কিছু চেহারা বদলে যেত। এটা হচ্ছে 21শে নিয়ে আমার কথা। আর বইমেলা নিয়ে এবার তো জানিনি নিরাপত্তার বিষয়টা, কারণ গতবারের একটা দুর্ঘটনা বা দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে এবার নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া 200 সিসি ক্যামেরা, এবং বইমেলার আয়তনও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তার মানে প্রচুর সংখ্যক প্রকাশক আসছেন, প্রচুর সংখ্যক স্টল হচ্ছে, প্রচুর সংখ্যক দর্শনার্থী যাচ্ছে। কালকে একটা কবি নুরুল হুদা এক জায়গায় বলছিলেন যে পুলিশ নিয়ে যদি আমাকে মেলায় ঢুকতে, আমি যাব না। কালকে আমি নিজে শুনেছি তার একটা আলোচনা। তো পুলিশ নিয়ে ঢোকার ব্যাপার না, এখন সারা পৃথিবী জুড়ে এই নিরাপত্তাটা একটা প্রায়োরিটি। এটা এখানে অন্য কিছু মনে করার কোনো কারণ নেই, এবং যত বেশি নিরাপত্তা থাকবে সাধারণ মানুষ তত বেশি উৎসাহী হবে যেতে।
আর আমি যেটা মনে করি, যেটা বললেন যে স্যাটেল ম্যাটার, ও বিষয়ে আমি যাব না, তবে আমি বলি আমি এই বিষয়টা আসলে এত বেশি আলোচিত হচ্ছে যে একদম আমি মনে করি যদি কোনো পরিসংখ্যান ইত্যাকার বিষয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে, তো যারা সন্দেহ পোষণ করছেন তারাও তো এক সময় এই দায়িত্বে ছিলেন, তখন কেন এটা শুধরানো হলো না? এটা আমার একটা কেন জানি গত কয়দিন ধরে আমার মধ্যে এই প্রশ্ন রয়েছে। যেমন কালকে শুনলাম একজন জ্যেষ্ঠ নেতা জাতীয়তাবাদী দলে বলছেন যে আমরা গুণাগুনি শুরু করব, আগে কেন হলো না? আর আমি ওটার সঙ্গে একমত। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমাদের, আমরা কোনো কোনো ক্ষেত্রে মোর ক্যাথলিক দেন দ্য পোপ হয়ে যাই। উনি যেটা বললেন, একজন হয়তো কিছু একটা বলেছে, তার দলের কেউ এটাকে এমনভাবে পিক করে এমন বিতর্কিত করে ফেলে ওই ব্যক্তি বা ওই বিশেষ জায়গার কাছাকাছি যাওয়ার জন্য, এটাও কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদি এটা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলবো, তবে আমার মনে হয় আমি যেটা বলতে চেয়েছি এটা সংশ্লিষ্টরা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলি নিয়ে আসলেই খুব দুর্ভাগ্যজনক বলবো আমি, যেটা উনিও বললেন, আমাদের অর্জনগুলো থেকে আমরা ভাগ করে নেওয়ার মতো মানসিকতা নেই। আর ধারাবাহিকতার কথা যেটা বললেন, হ্যাঁ আমি আপনি একই সঙ্গে আমি একটা জিনিস মনে করতে যাই, একটা খুব ভালো কাজ ছিল কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি কিন্তু উচিত না। ধারাবাহিকতা যদি সরকারের বজায় থাকে, রাষ্ট্র উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। এবং ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতাটা যদি আমাদের দলগুলির মধ্যে গ্রো করে, অবশ্যই আশাব্যঞ্জক এবং অবশ্যই ইতিবাচক। জি, তো আমরা এখানে একটু আসি, আমি জানাব খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে আবার আসি, যে উনি একটা বললেন যে কবরের নিস্তব্ধতার কথা বললেন, এই এখনকার ক্যাম্পাসের কথা বলতে গিয়ে কিন্তু ওটাই মিন করেছেন। যে এখন আমরা দেখি যে আমাদের এখানে যখন থেকে এটা, বিশেষ করে আমরা 2001 থেকেই দেখি, আমি যদি আমার অবস্থান থেকে দেখি 2001-এর পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে, কোনো ক্যাম্পাসেই শান্তিপূর্ণ সহাবস্থান ছাত্র সংগঠনগুলোর মধ্যে নেই। এবং এটা আমাদের এখানে যেন চিরস্থায়ী হয়ে গেছে আজকে 16 বছর ধরে এই অবস্থাটা। 2001-এ যেটা শুরু হয়েছে, 2008-এ তারই ধারাবাহিকতা আবার আমরা দেখতে পাচ্ছি। তো এটাই চলে আসছে দিন দিন একটু বোধহয় আর একটু বাড়ছে। আপনার বলি, আপনি এই কথাটা যে আপনার তুলবেন, আমি মনে করি আমি আবার তুলবো আর কি। যাই হোক, আপনি ধন্যবাদ আপনাকে। কবরের যে বলেছেন, একটি দলই এখানে আছে, সব দখল করেই আছে 2001 থেকে বলছি, মানে 2001 থেকে এটা শুরু, এটা আমাদের দৃষ্টিতে, সাংবাদিকদের দৃষ্টিতে যেটা উনি বলেছেন যে সব জি একই তো তাতে ভাগ করে আমরা খাচ্ছি। এই ক্যাম্পাসে কিন্তু পাগলা শহীদ হত্যার শিকার হয়েছিল। এই ক্যাম্পাসে কিন্তু মামুন এবং মাহমুদকে হত্যা করে পানির ট্যাঙ্কিতে ঢুকিয়ে রাখা হয়েছিল। এটা কিন্তু কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হাতে এরা হত্যার শিকার হননি। এরা কিন্তু একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়েছেন। এবং আপনি লক্ষ্য করে দেখেন, যেটা বোঝানোর চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এই যে মানে যে অস্ত্র, এই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা বলেছে যে যদি কোনো শিল্প অস্ত্র বলে, সে শিল্পের রূপকার আমি। এই ধরনের কথাও আমরা শুনেছি। কোন্দল হয়তো আপনি এখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখাতে পারবেন না, কিন্তু ঢাকার বাইরে অনেক ক্যাম্পাসে আমি বলেছি, গুলির শব্দের কথা বলেছি। একটা বিশাল জনগোষ্ঠী যখন আমরা আছে, আমাদের 56,000 বর্গমাইলের মধ্যে 16 কোটি মানুষ আছে, এরপরেও যে আমরা যেই অবস্থায় আছি, আমি বিশ্বাস করি পৃথিবীর যারা বলে যে আমরা সভ্য দেশ, আমাদের দেশে গণতন্ত্র আছে, সেই দেশে যদি 16 কোটি মানুষের যদি হতো, তাহলে এত নিরাপদ থাকতো কিনা আমার সন্দেহ আছে। যেই দেশের 6 কোটি মানুষকে সিসিটিভির নিরাপত্তার আওতার মধ্যে রাখা হয়, সেখানে বাংলাদেশের যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটি থানায় মাত্র 30 থেকে 35 জন আপনার পুলিশ সদস্য থাকে, তারা এবং গ্রাম্য পুলিশ যারা থাকে, এই নিয়ে কিন্তু নিরাপত্তা দিচ্ছে প্রায় 4 লক্ষ 5 লক্ষ মানুষকে। সেই জায়গাটায় আমরা অনেক ভালো আছি। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন প্রায় 30-40 হাজারের মতো স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে, এতগুলো হল, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে, ডাইনিংয়ে বলেন, লাইব্রেরিতে বলেন, চড়তে গিয়ে রিক্সায়, বিভিন্ন পথে অনেক ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব পরবর্তীতে বড় হতে পারে। কিন্তু আজকে দেখেন সেই বিষয়গুলো নাই। আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাকে, যে আমরা তারা এখন সচেতন হচ্ছে, তারা মনে করছে যে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ দরকার। তারা সেইভাবে মনোযোগী হচ্ছে, নিজেকে সেভাবে তৈরি করছে যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা দেশের কাজে মঙ্গলের জন্য আমি ব্যবহার করতে পারি। আজকে দেখেন শুধু তাই নয়, আজকে অনেক সময় মেধাবী ছেলেরা কিন্তু বাংলাদেশের এই যে পরিবেশগত কারণে অনেকে কিন্তু দেশের বাইরে চলে গেছে।
আমরা কিন্তু বলেছি যে মেধা বাইরে পাচার হয়ে যাচ্ছে, সেই মেধাবীরা এখন বাংলাদেশের ব্যাপারে চিন্তা করছে। এটা কিন্তু একটা ব্যবস্থাপনার সাফল্য, এটা কিন্তু একটা পরিকল্পনার সাফল্য। এই পরিকল্পনা বা এই ব্যবস্থাপনাটা কিন্তু বর্তমান সরকার দিতে পেরেছে। এই ব্যবস্থাপনা, এই পরিকল্পনাটা দিয়েছে বলেই আজকে বাংলা ভাষা নিয়ে তিনি যেটা বলেছেন যে বাংলা ভাষা বিভিন্ন দেশের উদাহরণ, বাংলা ভাষা নিয়ে আজকে গবেষণা হচ্ছে বাংলাদেশে। আমরা 96-এ তিনি ধারাবাহিকতা 96-99 সালে যখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা যখন আমরা স্বীকৃতি পাই ইউনেস্কো থেকে, তারপরে আমরা এখানে ভাষা ইনস্টিটিউট করার একটা পদক্ষেপ, আপনারা জানেন যে কফি আনান বাংলাদেশে এসেছিল এবং সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল 2001 সালের পরে। সেটা কিন্তু 2008 সালের নির্বাচনের পরে সেটাকে আবার তৈরি করা হয়েছে এবং সেটা উদ্বোধন করা হয়েছে সেই ভাষা ইনস্টিটিউটে। সেই ভাষা নিয়ে শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর সকল মাতৃভাষা নিয়ে সেখানে গবেষণা করা হচ্ছে। তাই এই যে বাংলাদেশ আজকে এই জায়গায় গেছে, এটা তো বর্তমান সরকারের পরিকল্পনা ব্যবস্থাপনা যদি সঠিক না থাকতো তাহলে এই ভাষা ইনস্টিটিউটে এত বড় এই যে কর্মযোগ্যটা, এটা তো আপনার হচ্ছে মানে তৈরি হতো না। আজকে দেখেন 21শে বইমেলা উদ্বোধন হয়েছে, হ্যারি পটার্সের যে প্রকাশক তিনি আজকে বাংলা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন। আপনার হচ্ছে যে রবীন্দ্রনাথের উপরে যে যিনি ট্রান্সলেট করছেন ইংল্যান্ডে, তিনি আজকে এসেছেন। আপনার হচ্ছে চেকোস্লোভাকিয়া থেকে একজন এসেছেন। এই যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা একাডেমির প্রতি যে আমাদের যে আগ্রহটা, এটা কেন? এটা এই বর্তমান সরকারের ব্যবস্থাপনা পরিকল্পনা আছে বলেই এটা হয়েছে। আজকে বাংলা একাডেমির ডিজি বলছেন যে আমরা 13 তলা একটা আবাসিক ভবন তৈরি করা হয়েছে, যেখানে আমাদের বাংলা একাডেমির সকল কর্মকর্তা কর্মচারীরা সেখানে থাকার ব্যবস্থা করে, তাদের যে এই যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে, সামাজিক এবং পারিবারিক যে নিরাপত্তাটা একটা আবাসনের মাধ্যমে, এটা কেন হয়েছে? এটা বর্তমান সরকার সেই চিন্তা ভাবনাগুলো আছে বলেই তো হয়েছে। কাজেই এই বিষয়টা শুধু এই ভাষাগত বিষয় নয়, এটা সর্বক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা আছে বলে বাংলাদেশ আজকে সব সূচকে এগিয়ে যাচ্ছে। জি, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মিলন গাজীপুর থেকে বলছি। আমি ওই আলাল ভাইকে তাকে ছিলাম, তাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি কি বার নিয়ে থাকবেন নাকি তাকে বার মুক্ত করা হবে? আরেকটা প্রশ্ন হলো, গত বছর আমাদের তাদের নেত্রী 21শে ফেব্রুয়ারিতে যায়নি ওই শহীদ মিনারে, এবার কি যাবেন? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর জনাব মোয়াজ্জেম হোসেন হালাল, আপনি কতটুকু দিতে পারবেন? একটি হচ্ছে আপনাদের দল, আসলে আপনাদের এখানে দর্শকের প্রশ্নটা হচ্ছে আপনাদের একটা দল, এই দলে দীর্ঘদিন ধরে একজন মহাসচিবের কাজ করছেন ভারপ্রাপ্ত হিসেবে, এটাই মানে আপনাদের দলের উনি দৈন্যদশার কথা তুলে ধরতে চাচ্ছেন যে কেন আপনারা এত গুরুত্বপূর্ণ একটা পদে ভারপ্রাপ্ত হচ্ছেন, একজনকে ভারপ্রাপ্ত করা হচ্ছে। না, এটাকে দৈন্যদশা বলা ঠিক হবে না, কারণ আপনি দেখবেন যে এইটা হচ্ছে যে 2013-তে আমাদের কাউন্সিলের 2013-তে আমাদের যে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বিএনপির দলীয় কার্যালয়ে রাতের বেলা হামলা চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের হার্ড ডিস্কের রাখা সমস্ত তথ্য সহ সমস্ত দলিল দস্তাবেজ নিয়ে গিয়েছিল। এই কারণে এবং পরবর্তীতে কাউন্সিলটা কিন্তু করা সম্ভব হয়নি। সেই কাউন্সিলটা আমাদের সামনে আসছে এখন। ভারপ্রাপ্ত হওয়া না হওয়া কাউন্সিল তো শুধুমাত্র কাউকে একজন দলীয় পদ পদবি দেওয়ার জন্য নয়, কারণ আওয়ামী লীগের মতো বড় সংগঠনেও ঢাকা মহানগর কমিটি, নারায়ণগঞ্জ কমিটি, ময়মনসিংহ কমিটি, এরকম অনেক জায়গার কমিটি যুগের পর যুগ ধরে চলছে, নতুন করে হচ্ছে না। ভারপ্রাপ্তের অর্থ এই না যে দলের দৈন্যদশা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবমূল্যায়ন করা হচ্ছে। উনি নিশ্চয়ই ওনার কাজের ফল যেটা পুরস্কার যেটা সেটা পাবেন, নীতি নির্ধারকদের কথাবার্তার মধ্যে থেকে আকারে ইঙ্গিতে সেটা বেরিয়ে এসেছে, কিন্তু সেটার জন্য যে একটা পরিবেশ বা একটা জিনিস দরকার, সেই পরিবেশটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না। সেই জায়গাটা চলে আসবে। আর 21শে গত বছর বেগম খালেদা জিয়া যাননি, কারণ উনি বালুর ট্রাকের মধ্যে আটকা ছিলেন, খাবারবিহীন ছিলেন, টেলিফোন সংযোগবিহীন ছিলেন, বিদ্যুৎ লাইনবিহীন ছিলেন, এমনকি ইন্টারনেটের কানেকশন পর্যন্ত সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে বেরিয়ে তো উনি 21শে ফেব্রুয়ারিতে যেতে পারেন না, এবার নিশ্চয়ই যাবেন, নিঃসন্দেহে যাবেন। জি, আর যে একটা উন্নতি যে মানে এখন যেটা আমরা বলছিলাম যে ইতিবাচক রাজনীতির একটা হাওয়া হয়তো বইছে, এবার যাবে। বিশেষ করে আমরা দেখি যে প্রধান দুই দল শুধু আটকে রাখলে কিভাবে যাবে? প্রধান দুই দলের কাউন্সিলের যে তারিখ ঘোষণা করা হয়েছে 2 দলেরই মার্চে, এবং জাতীয় পার্টিরও এপ্রিলে ডাকা হয়েছে। এই কাউন্সিলকে ঘিরেই কিন্তু রাজনীতির একটা
ইতিবাচক দিকগুলো একটা প্রতিফলিত হচ্ছে। কি বলবেন? কাউন্সিল, আমি আলম ভাইয়ের সঙ্গে একমত। কাউন্সিল কিন্তু কিছু পদ পদবীর জন্য, কাউন্সিল হচ্ছে একদম রুট লেভেল থেকে একটা বুস্টআপের একটা বিষয় থাকে, একটা উৎসব। আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলগুলো বা জাতীয় পার্টি পুরো একদম তৃণমূল থেকে সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি। আপনি দেখেন এই কাউন্সিলকে ঘিরে যে জেলা সম্মেলনগুলি হচ্ছে, একটু আগে অফ স্ক্রিনে খালেদ ভাইয়ের, জেলায় কিন্তু একটা উৎসবের আবহ সৃষ্টি হয় যে কোনো দলের জন্য, এবং যে কোনো রাজনীতি দলের জন্য এই স্টিমুলাইজেশনটা খুব জরুরি। আমাদের এখানে যেটা বলা হচ্ছিল যে আমরা রাজনীতিতে অনেকে বদ্ধ একটা ঘরের মধ্যে, সেই অবস্থাটা তো নেই। বিএনপি তো এখন রাজপথে সম্প্রতিও দুটি সভা করেছে, মিছিল করেছে তারা তো, এবং আলাদা যেমনটি বলছেন তাদের অনেকগুলি জেলা সম্মেলন হয়েছে, আওয়ামী লীগেরও হচ্ছে। এই যে একটা রাজনীতির মধ্যে একটা যে স্টিমুলাইজেশন, এটা খুবই ইতিবাচক, অবশ্যই ইতিবাচক। আর যখন কাউন্সিল হবে তখন কিন্তু পদ পদবি নিয়ে একটা কথা থাকে, বা আপনি যেমন বিএনপির মহাসচিব নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগের মহাসচিব নিয়েও কিন্তু তাদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছে কার কি হবে। আর জাতীয় পার্টির কথা আমি বাদ রাখলাম, কারণ আমি এখনো শিওর না যে জাতীয় পার্টির কি একটা কাউন্সিল হবে না দুটো কাউন্সিল হবে। জাতীয় পার্টিতে তো আবার বলা হয় আওয়ামী লীগ পন্থী জাতীয় পার্টি, বিএনপি পন্থী জাতীয় পার্টি। আমি জাতীয় পার্টির বিষয়টা আলোচনা আনতে চাই না, তবে আমি যেটা মনে করি, তবে একটা জিনিস হয়তো আমাদের এটা থেকে বেরিয়ে আসতে অনেকদিন সময় লাগবে। আমরা হয়তো দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় আলাপ আলোচনার পরে একদল সভানেত্রী আরেকদল চেয়ারপারসনের হাতে সকল ক্ষমতা ছেড়ে দেবে। আর কিন্তু এই বৃত্তটা হতে বেরোতে হয়তো আমাদের অনেক সময় লাগবে, বাট প্রসেসটা যেহেতু শুরু হয়, আমি আশা করি যে এই বৃত্ত একদিন ভাগবে এবং কাউন্সিলেই সর্বার্থে কাউন্সিলেই সকল সিদ্ধান্ত হবে। এই বৃত্ত আমাদের দেশের কালচারে কখনোই ভাঙবে বলে, কারণ জিনিসটা হচ্ছে যে সবসময় আমরা দলের প্রধানের কাছে এই দায়িত্ব শেষমেশ চলে যায় যে হ্যাঁ, এটা আপনি কি এটার সাথে একমত যে এটা দেখেন, আমি আসলে আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা যেভাবে উনি বলেছেন ঠিক সেইভাবে আমি মানে স্বীকার করতে রাজি না। কারণ আওয়ামী লীগের কাউন্সিলগুলো যদি আপনি প্রশ্ন নিয়ে নিই আপনার উত্তরটা দেওয়ার আগে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাস্কেট থেকে বলতেছি, আমার নাম জসিম। জি, আমি আমাদের এমপি খালেদ মাহমুদ সাহেবের কাছে জানতে চাইছিলাম, উনি একটু আগে বলছিলেন যে মেধাবী ছাত্ররা এখন দেশ থেকে বাইরে চলে যাচ্ছে এবং হলের মধ্যে কোন এক সময় গুলির শব্দতে মানুষ ঘুমাইতে পারে নাই, আবার ঘুম থেকে উঠতে হলেও মানুষ গুলির শব্দতে উঠতে হইছে। তো অতএব আসলে কিন্তু আমরা আজকে অনেকদিন থেকে টিভির পর্দাতে দেখতেছি, এখন তো আর বিএনপি জামাত কেউ নাই, এখন দলে আছে কে ওনারা। তো এখন তো ওনাদের গুলির শব্দতে অনেক মেধাবী ছাত্ররা এই দেশের কলেজে পড়তে চায় না, ওনারা বাইরে চলে যাচ্ছে। তো এই বিষয়ে অনেক কি বলবে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আর ধন্যবাদ। না, আপনি ঠিকই বলছেন, আমরা এখন বিশ্বায়নের মধ্যে কিন্তু অবস্থান করছি, কাজে এখন কিন্তু মানে শিক্ষার কোনো সীমা রাখা নাই। আমি যেটা বলার চেষ্টা করেছি যে যারা যে সকল মেধা বা বিদেশে বাইরে দেশের বাইরে গিয়ে মানে তাদের মেধা বিনিয়োগের ইচ্ছা তৈরি হয়েছিল, সেই ইচ্ছাগুলো এখন দেশমুখী হয়ে গেছে। সেটা একটা মানে দেশের প্রতি তাদের যে বর্তমান ব্যবস্থাপনা পরিকল্পনা, দেশের অগ্রগতি, মান উন্নয়নের দিকে দেখে, দেশের অগ্রগতি থেকে তাদের কিন্তু এখন মধ্যে ভাবনা আসছে যে তারা দেশের জন্য কিছু করতে চায়। আমি এই জিনিসটি বোঝাতে চেষ্টা করেছি। কিন্তু যেটা আরেকটা ইঙ্গিত করেছেন, মানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের বিষয়টি, এটাও একটা, সেটা মনে হয় অতীত হয়ে গেছে এখন। এটা এখন ওইভাবে মানে যেইভাবে অতীত কি হয়েছে আমরা বলতে পারি, আমার মনে হয় না। যে আমি যদি অতীতের বিষয়গুলো অতীতের বিষয়গুলো যদি আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে এটা আসলে অতীত হয়ে গেছে যদি মেলে। আর আপনি যেটা বলছেন যে এক সপ্তাহ 200, হ্যাঁ, একটা বড় সংগঠনের মধ্যে বিভিন্ন, আমি বোঝানোর চেষ্টা, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অন্তর্গত কারণে সেটা বড় আকার ধারণ করে। যখনই এটা সংগঠন পরিপন্থী ঘটনা ঘটেছে, আমি যতদূর শুনলাম কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি তিনি বললেন যে 500 জন ছাত্রলীগের নেতা কর্মীকে তারা বহিষ্কার করেছে। তার মানে তারা এই ধরনের পদক্ষেপগুলো তারা প্রশ্রয় দিচ্ছে না। আগে গ্রেফতার হতো না, এখন গ্রেফতার হচ্ছে। আমি বলি যে এখন ইতিবাচক একটা দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনি যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগের কাউন্সিলরগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে কাউন্সিলরের সিদ্ধান্তটা কিন্তু এখানে বিরাট ব্যাপার। কারণ আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 81 সালে তিনি সেক্রেটারি হয়েছেন, তারপরে 87 সালে, তারপরে পরপর তিনি সভাপতি হয়েছেন, কিন্তু প্রত্যেকবারই তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলরের মাধ্যমে। কাউন্সিলররা কিন্তু তাকে নির্বাচিত করেছে। এবং
আমাদের যে কমিটি, আমরা তো সেই কমিটিটাও কিন্তু কাউন্সিল সভাপতি বা অনুমোদন। চেয়ারপারসন পদে এর বিকল্প মানে দলের নেতা কর্মীরা আর কাউকে ভাবতেই পারে না, কখনোই না। তারপরে আমরা এটা কাউন্সিলে হয়েছে। আমরা দেখি যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইয়ের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না, পরবর্তীতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে যখন বললেন যে উনি শত শত হাজার হাজার নেতা কর্মী তাকে ঘিরে ধরলো যে না এটা হ্যাঁ ঠিক আছে, উনি কিন্তু তখন পদত্যাগের ইচ্ছা এটা প্রকাশ হচ্ছে করেছিলেন। তার দীর্ঘদিনের রাজনীতির কারণে তার আস্থা এবং বিশ্বাস এবং তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তিনি ওই জায়গায় গেছে আমাদের দলের মধ্যে, এবং শুধু দল না দেশের মধ্যে সেই জায়গায় গেছে বলেই তাকে আমরা এইভাবে চিন্তা করছি। আজকে দেখেন, আজকে শুধু আওয়ামী লীগের নয়, অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বের প্রতি বিশ্বাস আস্থা রেখেছিলেন, তারাও কিন্তু এখন বলেছেন যেখানে শেখ হাসিনা আছে সেখানে আর অন্য কোনো নেতৃত্ব প্রয়োজন নেই। কেন বলছেন? তার মধ্যে সেগুলো দেখছেন। আজকেও আমি চিন্তা করলাম যখন বাংলা একাডেমির ডিজি তিনি যখন বক্তব্য রাখছিলেন বাংলা একাডেমি প্রসঙ্গে, আমি মনে মনে বসে বসে চিন্তা করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কত কিছু বিষয়ের সঙ্গে অ্যাটাচড, যে তিনি কত বিষয় নিয়ে ভাবেন। যখন আমাদের কালচারাল মিনিস্টার আসাদুজ্জামান নূর বলছিলেন যে আমাদের এই কালচারাল রেভলিউশনটা শুধু এখানে রাখলে হবে না, বঙ্গবন্ধু সেটা হচ্ছে আমাদের গ্রাম ভিত্তিক ছড়িয়ে দেবে, সেটা প্রধানমন্ত্রীকে কোট করছিলেন তিনি, যে এই যে তার ভাবনাগুলো, এই ভাবনাগুলো তার বিস্তৃতি লাভ করেছে বলেই তো তিনি আজকে এই জায়গাটায় গেছেন, কাজে আওয়ামী লীগ শুধু আরপিওর সীমাবদ্ধতার কারণে দলের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালায় না। যে আরপিও যেমন একটা দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে যে কাউন্সিল করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, এই কারণে আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে তা না। আওয়ামী লীগের কাউন্সিল আমাদের গত ডিসেম্বরের 29 তারিখে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা মিটিং করে এটা 6 মাস বর্ধিত করেছি, পার্কিং কমিটি মিটিং করে, এবং আমাদের যদি এই পৌরসভা নির্বাচন না হতো তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই আমরা এই কাউন্সিল করতাম। আওয়ামী লীগের ধারাবাহিকভাবে আপনি দেখেন এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিন্তু আওয়ামী লীগের অব্যাহত আছে, এবং আওয়ামী লীগ কিন্তু সকল জেলা পর্যায়ের সম্মেলনগুলো করে, আপনি যেটা বললেন 2001 সালে পরে যখন আমরা আমাদেরকে ভোট ডাকাতির মাধ্যমে যেটা আমাদের ক্ষমতাকে সরিয়ে দেওয়া হলো কারচুপির মাধ্যমে, তারপরেও কিন্তু 2002 সালে ওই রকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডতে সরে যায়নি। আপনি যদি বঙ্গবন্ধুর দিকে তাকান, 69 গণ-অভ্যুত্থান হয়েছে, ওইটা একটা রাজনৈতিক সেটা 2002 সালে আবার এক বছর পরে কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী লীগের 70 সালে কাউন্সিল করেছেন। 2002 সালে তখন কাউন্সিলটা আওয়ামী লীগের অস্তিত্বের জন্য প্রয়োজন ছিল। কাউন্সিল না হলে তো কোনো দলের মধ্যে যদি সাংগঠনিক চর্চা না হয়, কোনো দলই তো মানে আপনার শক্তিশালী হবে না। কাউন্সিল ইজ এ টনিক। হ্যাঁ, টনিক। এটা তো এখন আমরা যদি বলি সেই টনিক এখন বিএনপির সামনে সেই মানে এখনকার রাজনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপিও সেই টনিক নিয়েই বিএনপি আবার নতুন ভাবে আসবে বলে অনেকেই মনে করছেন। আপনি কি বলবেন? না, বিএনপি নতুন ভাবে আসবে মানে তো একটা প্রাণের সঞ্চার হবে, তো এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ আপনি দেখবেন যে 2014-15-তে এখন পর্যন্ত এই মাত্র 8-9 মাসের মধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত এখন পর্যন্ত মামলার সংখ্যা 27,000-এর উপরে, এবং যে 27,000-এ লিখিত আসামির সংখ্যা হচ্ছে প্রায় 5 লক্ষ। ওনারা আবার বলবেন ওনাদের আমলের কথা, ওনারা যখন বিরোধী দলে ছিলেন বর্তমান একইভাবে উনি তো বলেছেন আমাদের কালচার, না উনি তো বলেছেন অতীতের কথা, আমি বর্তমানের কথা বলছি। সেই অবস্থাটার মধ্য থেকে কাটিয়ে উঠে রাজনীতিতে মামলা আমাদের কালচার কিনা, না রাজনীতিতে মামলা আমাদের কালচার, কিন্তু রাজনীতিতে নোংরামির মাত্রাটা কম বেশির ব্যাপার আছে। কারণ প্রশাসনকে দিয়ে যদি আপনি শুধুমাত্র রাজনীতি ফেস করেন এককভাবে, সেইটা হলো এক জিনিস, আর দলের মধ্যে সংঘর্ষ হয়, মিছিলে হয়, সেটা কিন্তু ভিন্ন জিনিস। বাংলাদেশের সর্বশেষ একটি জরিপের কথা আপনাকে আমি বলি, ইন্টারন্যাশনাল জরিপ, যেটা সুইডিশ ওয়ার্ল্ড সার্ভে ওয়ালারা করেছে, এবং এটা রেফারেন্সটা দিয়েছে দি ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফ। তারা বলেছে যে পৃথিবীতে 3টি অস্থির মানসিকতা সম্পন্ন দেশ 80টি দেশের মধ্যে সর্বাগ্রে অবস্থান করছে। তার মধ্যে ভারত হচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে জর্ডান, 3 নম্বরে বাংলাদেশ। আবার ইউএস বেসড আরেকটি রিসার্চ সেন্টার যেটার নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার, তারা আবার পরিসংখ্যান করে দেখিয়েছে জরিপ করে যে বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার মাত্রাটা এত বেশি যে 65% লোক উচ্চমাত্রায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
সুতরাং এইখানে চট করে একটা উপাদান দিয়ে আপনি কিন্তু কোনো উপসংহারে যেতে পারবেন না। কাউন্সিলের মধ্য থেকে যেটা হবে সেটা আমি যেটা বলেছি যে শুধু পদ পদবি বন্টন নয়, কাউন্সিলের মধ্য থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কারণে যে ছন্নছাড়া ভাবটা আমাদের হয়ে গেছে, এখান থেকে নতুন করে গুছিয়ে নতুন একটা চিন্তার মধ্যে, যেটা আপনি বলেছেন, নতুন একটা চিন্তার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার যে প্রেরণা, সেটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এবং কাউন্সিল কিন্তু নিয়মিত হয়েছে, বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার চেতনার কথা বলছেন। এর মাধ্যমে কি আমরা এটা দেখতে পাবো যে যেটা আপনাদের দলের ক্ষেত্রে অভিযোগ করা হয় যে স্বাধীনতা বিরোধীদের সাথে, জামাতের সাথে আপনাদের কারণেই আপনাদের দলের আজকে এই অবস্থা, যেটা বরাবরই বলা হয়? না, জামাতের সাথে আমাদের এই অবস্থা এটার কারণ সেটা না, তাহলে আওয়ামী লীগের ওই অবস্থা হতো। কারণ আওয়ামী লীগে যে পরিমাণ দলে দলে যোগ দিয়েছে, হানিফ ভাই থেকে শুরু করে সবাই যেভাবে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মিটিংয়ে যেভাবে দলিল দস্তাবেজ সহ দেখানো হয়েছে, জামাতের নেতাকর্মীদেরকে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে, তাহলে তো তাদের পরিণতিও এটা হতো। জামাতের ভিন্ন জিনিস, জামাতের অগ্রসরমান প্রগতিশীল রাজনীতিতে যারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতায় যে প্রজন্ম বিশ্বাস করেন, তাদেরকে আমরা দায় মনে করি না। নির্দিষ্ট অপরাধে যারা অভিযুক্ত তাদের কথা আলাদা। আর বিএনপির চেয়ারপারসন কখনো বিবৃতি দিয়েছে বা বলেছে বাংলাদেশের বিষয়ে? না না, সেটা না, সেটা না। আপনি ৭১-এর পরবর্তী প্রজন্ম যারা জামাত করে, তারা যে শুধুমাত্র একটা ইডিওলজিস্টিক কারণে জামাত করে, এটা তো আমার মনে হয় না। বরং ধর্মীয় ভিত্তিতে তারা অনেকে জামাত করে। তারা ওই স্বাধীনতা বিরোধীদের পছন্দ করে না, এরকম অনেকের সঙ্গে আলাপ আলোচনায় আমরা টের পেয়েছি, প্রমাণ পেয়েছি। এখন যদি নাই মেশা হয়, তাহলে তো তাদেরকে সেই দিকে আনা যাবে না। আরেকটি কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, বিএনপির চেয়ারপারসনের নির্বাচনটা কিন্তু সবসময় আরো বেশি গণতান্ত্রিক আকারে হয়। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনও কিন্তু গঠন করে দেওয়া হয়েছে চেয়ারপারসন নির্বাচনের জন্য, এবং প্রতিবারই এর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে সেখানে ভোট হবে, না থাকলে হবে না, এবং থাকে না সেটা স্বাভাবিক। যেটা উনি বলেছেন জননেত্রী হাসিনার বেলায় যেটা প্রযোজ্য, এখানেও হয়তো সেরকম বিকল্প আস্থা, তাদের সমপরিমাণ আস্থা অন্য কোনো জায়গায় স্থাপন করতে পারছেন না বলেই তাদেরকে বেছে নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার বেলাও সেটা প্রযোজ্য। এতে তো আমি দোষের কিছু দেখি না, কিন্তু হচ্ছে তো কাউন্সিলের মাধ্যমে এবং সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়াগুলোর মধ্য থেকেই। জি, একজন দর্শক সম্ভবত লাইনে আছেন, আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মহিন দিনাজপুর থেকে বলছিলাম। জি বলেন। আমার মুয়াজ্জিন আলাল সাহেবের কাছে প্রশ্ন। উনি বললেন যে একজন যদি ভুল করে বলে থাকেন তাহলে ওটা নিয়ে আসলে বাড়াবাড়ি করার কিছু নেই। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, যদি ম্যাডাম খালেদা জিয়া ভুল করে শহীদের সংখ্যা নিয়ে বলে থাকেন, তাহলে নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় কেন বারবার এই কথাগুলি বলছেন? ওনারা কি ওনাদের ওয়ার্কিং কমিটিতে এই বিষয়গুলি আলোচনা করেন না? না, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় হয়তো এই কারণে বলছেন যে উনি বেগম খালেদা জিয়া কথাটা বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও বিতর্ক আছে, ফ্যাক্টস রিমেন বিতর্ক তো আছে, অন ডাটাবেস বিতর্ক আছে। উনি এতটুকুই বলে থেমে গেছেন। উনি ৩০ লাখ বা ১৫ লাখ বা ২৫ লাখ বা ৫ লাখ বা ৭ লাখ এটা বলেন নাই। কিন্তু তার প্রত্যুত্তরে যদি সঙ্গে সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, সেটা একটা রাজনৈতিক আক্রোশ বলে মনে হয়। এই জন্য ওনারা এই কথাগুলো বলছেন যে সঠিক সংখ্যাটা বা তথ্যটা জানালেই তো এটার মীমাংসা হয়ে যেত। বেগম খালেদা জিয়া যা বলেছেন, গয়েশ্বরচন্দ্র রায় তার চেয়ে আরো ১ ডিগ্রি বেশি বলেছেন। গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, তার বাসা ঘেরাও করেছে, বাসা আক্রমণ করেছে, তার বাসার মধ্যে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে, এই ঘটনাও ঘটেছে এটার প্রেক্ষিতে। তা আদালতেই যদি গয়েশ্বর রায়ের বিরুদ্ধে মামলা থাকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা থাকে, তাহলে আবার ঘেরাও কেন, বাসা কেন? দুই প্রক্রিয়া তো একসঙ্গে চলতে পারে না। এখন অপছন্দ হলেই ধরো মারো বিচার করো, এটা তো ঠিক না। হয় বিচার হবে, না হয় ধরো মারো হবে, দুইটার একটা হবে। দুই প্রক্রিয়া কিন্তু সমান তালে চলছে। সুতরাং মুখের কথা আর এই যে শারীরিক শক্তি প্রদর্শন, দুইটা তো এক জিনিস না। এটা মুখের কথা দিয়েই আবার প্রতিবাদ করা যায় রাজনৈতিক ভাষায়, তথ্য উপাত্ত দিয়ে। জি, জনাব জাকারিয়া কাজল, আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো। জাকারিয়া কাজল, কোন বিষয়টা? এই যে যেটা ইতিহাস নিয়ে যেটা বললেন, এই বিষয়টি নিয়ে আমরা যেটা আমি যেটা মনে করি, আপনি দেখেন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে লেখাটা একটি জাতির জন্ম, এটা নিশ্চয়ই আলালভাবে পড়েছেন সবাই। ওখানে কিন্তু ৩০ লাখ শহীদের কথা বলা। বিএনপির গঠনতন্ত্র বোধহয় এরকম একটা সংখ্যা আছে, আমি যতদূর জানি। এবং বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসংখ্যবার কিন্তু ওনার বক্তৃতা বিবৃতিতে এ কথা বলেছেন। আমি আলাল ভাইয়ের সঙ্গে একদম, হয়তো ওই দিন উনি কথাটা বলেছিলেন যেটা আলাল ভাই কোট করলে, এটা আমি নিজেও শুনেছি যে শহীদদের সংখ্যা নিয়ে তো অনেক বিতর্ক আছে। আমি প্রথমে যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনারা যাদের নাম বললেন প্রশ্নকর্তা, আমাদের দেশে হয় না যে মোর ক্যাথলিক দেন দ্য পোপ হয়ে যেতে হবে, মানে নেত্রী বলেছে, এখন নেত্রীর কাছে কে কত যেতে পারবো।
আপনি ঈশ্বরচন্দ্র রায়ের কথা বলে, আমি ঈশ্বরচন্দ্র রায় বিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে। উনি এই যে বুদ্ধিজীবীদের নিয়ে যে কথাটা বলেছে, আপনি কি মনে করেন যে এটা খুব সাধারণ একটা কথা বলে দিয়েছেন, তাই না? বুদ্ধিজীবীরা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমি মনে করি এটা আলাল ভাই যেটা বললেন বাড়িতে হামলা ইত্যাকার বিষয়, আমি হামলা মামলার দিকে যেতে চাই, কিন্তু যে কোনো মানুষ তো বুদ্ধিজীবীদের নিয়ে কথা বলাটার যে কথাটা বলেছেন তার মাত্র একদিন বা 2 দিন আগে বিএনপি চেয়ারপারসন বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে এটাও বলেছেন উনি যে যেতে হয়, ওখানে না গেলে পাপ হয়, এই কথাও তো বলেছেন। আমি যেটা মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমি শিওর অফ স্ক্রিনে তারা অনেকেই পছন্দ করবেন, কিন্তু আমাদের দেশে যে অবস্থা সামনে এটা বলবেন না, তার এটা রিয়ালিটি। কিন্তু মুক্তিযুদ্ধের মতো একটা মীমাংসিত বিষয় নিয়ে এই প্রশ্নগুলি করা, এটা নেহায়েতি যে একেবারে মানে আউট অফ নাথিং করা, এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি এটা খোঁচা দেওয়ার একটা ব্যাপার আছে। কারণ যেটা বলা হচ্ছে, দেখেন শহীদদের সংখ্যা কম মানে কি, এই দেশে পাকিস্তান তো বলছে কোনো গণহত্যা হয়নি, তাই না? পাকিস্তান তো অফিসিয়ালি বলছে। এই বিষয়গুলো আস্তে আস্তে সেদিকে ধাবিত হচ্ছে। এখন এই বিষয়গুলি নিয়ে অ্যাসপাইরেশনের কথা না না আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন সেটেলড ইস্যু নিয়ে আসলেই কোনো বিতর্ক না, সেটেল কথাটা অনেক এইখানে ওনার কথাটাই দেখেন না, বিএনপির মধ্যে তো আমরা 2 ধরনের কথা থেকে, আপনার মতো লোকের কথাও শুনি, আবার ঈশ্বরচন্দ্র ওনাদের কথাও শুনি, ওনারা আর যদি ক্যাথলিকদের পোপ এই ধরনের কথা একভাবে বললেন। আওয়ামী লীগের মধ্যেও তো কয়েক ধরনের কথা আছে। কারণ তাজউদ্দিন আহমেদ সাহেব বঙ্গবন্ধু দেশে ফেরার আগে তাজউদ্দিন আহমেদ সাহেব জানুয়ারি মাসের 3 তারিখে যে বক্তব্যটি দিয়েছিলেন, 4 তারিখে সেটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে, আমার কাছে আছে এখানে কপিটা। উনি বলেছেন 10 লক্ষাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই পতাকা অর্জন করেছি। ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির সর্বশেষ যে জরিপ, সেখানেও বলা হয়েছে 10 লাখের অধিক, 12 লাখের কাছাকাছি মানুষ নিহত হয়েছে। তো একটা বিতর্ক তো থাকতেই পারে। সেটা একটা লাইন বলেছেন, একটা লাইন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে বিতর্ক আছে। বিতর্ক তো আছে বিভিন্ন দালিলিক ভিত্তিতে, কিন্তু সেটা যেহেতু স্বীকৃত হয়ে গেছে, স্বীকৃত, সেটেল না বলে কথাটা স্বীকৃত বলতে পারেন যে 30 লক্ষ হয়েছে। সেটেল কথাটা অনেক আপেক্ষিক। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু তথ্য প্রমাণ দিয়ে করতে হবে। আমি একটা বাক্য শেষ এই বিষয়টি আসলে এটা খুব একটা নোংরা বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার মতো রুচি ছিল না। আমাকে যখন এখানে দাওয়াত দেওয়া হয়েছিল আমি কিন্তু বলেছিলাম যে সাংবিধানিকভাবে যেটা স্বীকৃতি, মুক্তিযুদ্ধের মধ্যে যেটা আমরা অর্জিত, এই ধরনের আমরা তারপরে এই যে রাজনৈতিক বিতর্ক, আমার কথাটা হচ্ছে দেখেন, যারা আজকে সরকার বিরোধী আন্দোলন কথাবার্তা বলছে তাদের রাজনীতি করার অনেক ইস্যু আছে। 5ই জানুয়ারি নির্বাচন না করে তারা আজকে গর্তের মধ্যে পড়ে গেছে। এখন আগামী দিনের নির্বাচনটা কিভাবে করা দরকার, সরকারকে প্রেশার দিয়ে একটা নির্বাচন করার মতো অনেক ইস্যু আছে। সরকারের অনেক ধরনের মানে বিষয় আছে যেগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করা যায়। এখানে এই ইস্যুটাকে আনা হয়েছে, এটা হচ্ছে একটা রাজনীতি দলের দেউলিয়ার একটা বহিঃপ্রকাশ। এটা একটা রাজনীতি যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন আমাদের একটা দেশের যেটা জন্ম, একটা দেশের যে সেখানে শেকড়, সেগুলো নিয়ে আলোচনা করে। কারণ এটা হচ্ছে ওই যে একটা কথা আছে না, গান আছে, চাবি মাইরা দিছি ছেড়া জনম ভরে জ্বলতে আসি। এখন হচ্ছে ওই যে বলতেছে শহীদের সংখ্যা বলে না, অমুক করে না, তুমি মানে চাবি মাইরা তিনি দিছেন সাইরা আর কি, দেশ এখন জ্বলতেই থাক। হ্যাঁ, তো কাজেই এই সেটেল ম্যাটার নিয়ে আমরা কথা বলার মতো ইয়ে নেই। কারণ এগুলো হচ্ছে নোংরা রাজনৈতিক নোংরা মনোবৃত্তির বহিঃপ্রকাশ। কারণ বাংলাদেশে থাকবো, বাংলাদেশের মানে ইতিহাসকে বিকৃতি করে থাকবো, এটা তো হবে না, এটা হতে পারে না, এবং এটাকে সহ্য করা হবে না। এটা বাংলাদেশের যে আমার পরিবারের 3 জন মানুষ শহীদ হয়েছে, আমি কিভাবে এটাকে সহ্য করব? আপনার হচ্ছে শরণার্থী শিবিরে এটা প্রকাশ হয়েছে যে আপনার ওইখানেই হচ্ছে আপনার 15 থেকে 20 হাজার শিশু মারা গেছে। তাহলে আপনি কিভাবে যাদের শিশু হত্যার শিকার হয়ে গেছে, না খেয়ে অনাহারে অত্যাহারে, পারিপার্শ্বিক অবস্থা, এটা তো যারা আরামায়েশে ছিল মুক্তিযুদ্ধে তারা এইসব কথা বলতে পারে। যারা এই ধরনের অবস্থার শিকার হয়েছে তারা বলতে পারে না। আজকে যারা শহীদ বুদ্ধিজীবী তাদের পরিবারদের কথা চিন্তা করেন, যাদের চোখ দিয়ে যখন এখন অস্ত্র ঝরছে, তাদেরকে এইভাবে মানে খোঁটা দেওয়া, এইভাবে তাদেরকে মানে তাদের ইয়েকে এইভাবে আঘাত করা, এটা কত বড় অমানবিক। এই অমানবিক কাজগুলো আজকে রাজনৈতিক স্বার্থে আমরা করছি। এই জায়গাটায় যেটা উনি বলেছেন, ওনার মূল যে অনুভূতির বিষয়টা, সেই অনুভূতির সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে
রাজনীতি তো বিভিন্ন খেলাধুলা থাকে, উনি বলেছেন সরকারের অনেক বিষয় নিয়ে। আপনি দেখবেন বেগম খালেদা জিয়ার এই বক্তব্যটার পরে মাঝখানে কিন্তু কয়েকটা দিন চুপ ছিল, কিন্তু প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব যখন কথাটি বললেন, চুপ ছিল কি? আমরা তো দেখি যে পরদিনই পত্রিকায় মানে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা রাজনীতিবিদ, মামলা তো অনেক পরে, কিন্তু মামলার প্রসঙ্গে প্রত্যেকেই সমালোচনা করেছে এই বিষয়ে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি মামলার প্রসঙ্গে এটা হয়েছে এই কারণে, যেটা উনি বলছেন যে এখান থেকে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে না, বরং আমরা দেখছি এটাকে এইভাবে যে প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব যে কথা বলেছেন এবং সংবিধানের এখন পর্যন্ত বহাল সংবিধানের 99 অনুচ্ছেদের 1 উপধারায় যে কথাটি বলা আছে যে অ্যাপিলেট ডিভিশনের কোনো বিচারপতি অবসর গ্রহণের পরে আদালতের কোনো কার্যে কিংবা কোনো ওকালতি পেশায় অংশগ্রহণ করতে পারবেন না, সেটা তো খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে সেই জায়গাটাকে লঙ্ঘন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে একতরফা নির্বাচন হয়েছে। ওদিক থেকে দৃষ্টি ফেরানোর জন্যই এই জিনিসটার উপরে বেশি চাপ দিচ্ছে, কোর্টের মাধ্যমেও গিয়েছে, আবার হামলা বাড়ি ঘেরাও একই সঙ্গে চলছে। সেটাও তো অনেকে মনে করতে পারে। আমি যে কথাটা স্পষ্ট বলতে শেষ করবেন আপনি, যে এই শহীদের সংখ্যা নিয়ে এত বিতর্কর কিছু না, এটা আপনি স্যাটেল বলেন আর স্বীকৃত বলেন, বাস্তবতা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে। আর যদি এই সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকতো, বিএনপি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের পর কম 3 বার, তখন তো এইসব উনি যেটা বলছেন যে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে যে কথা উঠেছে ওইটাকে ডাইভার্ট করার জন্য, আকর্ষণ করার, দৃষ্টি সরানোর জন্যই এই মামলা বা এই বিষয়গুলো না। কিন্তু আমি আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে বিষয়টা ডাইভার্ট করা বা না করার বিষয় না, বিষয়টা আসলেই খুব মানে যে কোনো মানুষের অনুভূতিতে আঘাত লাগার মতো বিষয়। আমি শিওর যে যারা এটা নিয়ে এখন বলছেন তাদের অনুভূতিতে আঘাত, আমার ধারণা বিএনপির মধ্যে অনেকেই এটাতে আহত হবেন। না এটা আমি শুধু 10 সেকেন্ড বলবো। একটা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু বীরুত্তম খেতাব, এবং সেটা বঙ্গবন্ধু সরকার কর্তৃক বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধার দলের ওনার লেখায় 30 লাখ শহীদের কথা থেকে এটা আসবে না। এবং দ্বিতীয় হলো মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়টা, এটাও কিন্তু বেগম খালেদা জিয়ার হাতে সৃষ্টি, সুতরাং তিনি কোনো মেলাইস নিয়ে বলেছেন এই ধারণাটা কিন্তু তাদের কর্মকাণ্ডের সঙ্গে মেলে না। এটাও দেখা যায় যে আমাদের যে গণহত্যার যে রূপকার জানজুয়ার মৃত্যুর পরেও কিন্তু আমরা দেখেছি তাদের নেত্রী কন্ডোলেন্স লেটার পাঠিয়েছেন, এটাও সত্য। ঠিক আছে, যাই হোক, আমরা আশা করব যে আজকে যে আমরা যে ফেব্রুয়ারি প্রথম দিনে যে আলোচনা করলাম, আগামীতে দলের কাউন্সিলকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আরো বেশি ভালো পথে এগিয়ে যাবে এবং চমৎকার পরিবেশ হয়তো আসবে, আমরা সেই আশায় রইলাম। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।